প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়তেছি। আগে দুটো ক্লাসের উপরে নিয়েছি, আজকে তৃতীয় নম্বর ক্লাস, যেটাতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। আশা করি তোমরা খুব সহজেই ক্লাসটা বুঝতে পারবে। এখন দেখো, আমরা কয়েকটা ফরম্যাটে গাণিতিক প্রবলেমগুলো সমস্যার সমাধান করব। দেখো, সেখানে প্রথম ফরম্যাটটা আমরা কি করব, বলছে কোন চলক x এর n সংখ্যক মানসমূহ হচ্ছে x1 x2 xn, মানে x একটা চলক, তার n সংখ্যক মান আছে যেগুলো এখানে দেওয়া আছে। সেখান থেকে আমরা কি করতে পারি, n সংখ্যক মানের সমষ্টি, যেটাকে আমরা যোগ বলি এবং পরিসংখ্যানের ভাষায় বলা হয় সমষ্টি, সেটা আমরা নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে সামেশন xi, i ইকুয়াল টু কত, i ইকুয়াল টু 1 থেকে n, কারণ আমরা কি বলেছি n সংখ্যক মান। তো এখন সামেশন xi এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারবো x1 প্লাস x2 প্লাস ডট ডট, এভাবে xn পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সামেশনটাকে ভাঙালে কি হয়, যে যতগুলো মান থাকে সেইগুলো যোগ আকারে এখানে বসে, মানে যোগ করতে হবে, যেটাকে আমরা পরিসংখ্যানের ভাষায় বলি সমষ্টি করা। দেখো, আরেকটা জিনিস আছে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে n সংখ্যক মানের বর্গের সমষ্টি। দেখো, বর্গ এই যে স্কয়ার করা, যে সামেশন xi তার স্কয়ার, তার মানে কি প্রত্যেকটা মানকে স্কয়ার করে করে আমাদের যোগ করতে হবে। প্রথমে স্কয়ার করতে হবে, তারপরে যোগ, মানগুলোকে স্কয়ার করে যোগ করতে হবে। এটাকে বলা হয় বর্গের সমষ্টি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে n সংখ্যক মানের সমষ্টির বর্গ। সমষ্টির বর্গ তার মানে কি আগে সমষ্টি করতে হবে, মানে আগে যোগ করতে হবে, তারপরে বর্গ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখি সামেশন xi তার হোল স্কয়ার। তাহলে কি আগে যোগ করো, মানগুলোকে আমি আগে যোগ করে নিচ্ছি, তারপরে কি করছি, তার বর্গ করছি। আর যখন বলছিলাম বর্গের সমষ্টি, তখন আগে কি আগে বর্গ করছিলাম, পরে যোগ করতেছিলাম, বর্গ যোগ আবার বর্গ যোগ, এভাবে আগে বর্গ করব তারপরে যোগ করব। আর যখন বলবো সমষ্টির বর্গ, তখন আমরা কি করব, আগে সমষ্টি মানে আগে যোগ করে নেব, তারপরে তার বর্গ করব। তো এই হচ্ছে আমাদের ফরম্যাট 1 এর জিনিসগুলো, যে সমষ্টি করা, বর্গের সমষ্টি আর সমষ্টির বর্গ। এখন দেখো, যদি আমাদের একটা ম্যাথ আসে তাহলে আমরা কিভাবে করব। দেখো, উদাহরণস্বরূপ আমরা বলছি কোন চলক x এর n হচ্ছে 7, 7টা মান দেওয়া আছে। x একটা চলক যার 7টি মান দেওয়া আছে, সেটা যথাক্রমে দেখো x1 সমান এত, x2 এত, x3 এত, x4, x5, x6 এবং x7, 7টা মান দেওয়া আছে। এখন আমাদের বলছে তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কি সমষ্টির সূত্র কি, সামেশন xi, i ইকুয়াল টু p, এখানে i ইকুয়াল টু 1 থেকে 7। তাহলে কি আমাদের 7টা মান হবে, x1 x2 হবে xn 7 পর্যন্ত। তাহলে প্রত্যেকটা মান দেখো 1 2 3 4 5 6 7, এই যে প্রত্যেকটা যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা যোগ করেছি, যোগ করলে হচ্ছে আমাদের 152। এটা হচ্ছে আমাদের সমষ্টি। এখন দেখো বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি কি, i ইকুয়াল টু 1 থেকে 7 তার xi স্কয়ার। তাহলে কি যে 7টা মান আছে সেগুলোকে বর্গ করে করে যোগ করতে হবে। তাহলে আগে বর্গ করি, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার। এভাবে আমরা প্রত্যেকটা মানকে বর্গ করে নেব, বর্গ করে নিয়ে তারপরে আমরা সেগুলোকে যোগ করব।
তাহলে এভাবে আমরা প্রত্যেকটা করতে পারবো। তাহলে দেখো নেক্সট আমাদের কি, যে মানগুলোকে আমাদের বর্গ করতে হবে। এভাবে আমরা প্রত্যেকটা মানকে বর্গ করে নিতে পারবো। আচ্ছা, এখন দেখো আমরা প্রত্যেকটা মানকে বর্গ করে নিয়েছি। প্রথমে এই যে প্রথমে আমাদের মান ছিল কত, 15, 15কে বর্গ করেছি, তারপরে 20 এটাকে বর্গ করেছি, তারপরে 25 এটাকে বর্গ করেছি, 22, এভাবে প্রত্যেকটা মানকে আমরা বর্গ করে নিয়েছি। বর্গ করে নেওয়ার পরে আমাদের যে মানটা আসছে সেটা হচ্ছে এটা। তাহলে কি বর্গের সমষ্টি হচ্ছে আগে বর্গ করতে হবে, তারপরে তার যোগ করতে হবে। এখন দেখো যদি আমাদের বলে সমষ্টির বর্গ, তাহলে কি সমষ্টির বর্গ কি, সামেশন i ইকুয়াল টু 1 থেকে n xi তার স্কয়ার। তাহলে কি x1 x2 হবে x7, প্রত্যেকটা মান আমরা যোগ করে তার বর্গ করব। তাহলে দেখো প্রত্যেকটা মান যোগ করছি, যোগ করে বর্গ করলে আমাদের মান আসে এইটা। তো এভাবেই আমরা সমষ্টি, সমষ্টির বর্গ এবং বর্গের সমষ্টি এই তিনটা আমরা নির্ণয় করতে পারবো। তোমরা বইয়ে দেখবা এখানে তোমাদের পরীক্ষায় এরকম দেওয়া থাকে যে দেখাও যে সমষ্টির বর্গ বর্গের সমষ্টি সমান না, মানে দুটো মান একই না। তথ্য দেওয়া আছে, তাহলে তোমাকে কি বর্গের সমষ্টি এবং সমষ্টির বর্গ বের করে দেখতে হবে দুটি মান সমান কিনা। আবার অনেক সময় দেওয়া আছে যে সামেশন xi স্কয়ার ইজ নট ইকুয়াল টু সামেশন xi তার হোল স্কয়ার দেখাতে হবে। তো এরকম প্রশ্ন আসলে তোমরা এভাবে নির্ণয় করবে। বর্গের সমষ্টি কি, আগে বর্গ করতে হবে, তারপরে সমষ্টি নির্ণয় করতে হবে। আর সমষ্টির বর্গ কি, আগে সমষ্টি করো তারপরে বর্গ করো। এই হচ্ছে আমাদের সমষ্টি, সমষ্টির বর্গ এবং বর্গের সমষ্টি। এটা ছিল আমাদের ফরম্যাট 1। এখন আমরা ফরম্যাট 2 তে আরেকটা সিস্টেমের অঙ্কে যাই। দেখো ফরম্যাট 2, এখানেও বলছে যে x একটা চলক, তার n সংখ্যক মান আছে x1 x2.xn, এবং এখানে একটা আমরা ধ্রুবক কনসিডার করেছি যেটাকে বলছি a, ছোট হাতের a যেটা, সেটাকে আমরা বলছি ধ্রুবক। তাহলে দেখো এখানে বলছে সামেশন i ইকুয়াল টু 1 থেকে n a xi। একই সঙ্গে যদি একটা চলক এবং একটা ধ্রুবক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সামের ব্যবহারটা কিভাবে করতে পারবো। দেখো এখানে xi টা হচ্ছে আমাদের চলক যেটার মান 1 থেকে n পর্যন্ত, আর এটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক। তো দেখো এখানে আমরা এখানে সামেশনের যে ব্যবহারটা সেটাকে আমরা কি করতে পারি, যে ধ্রুবকটা সামনে চলে আসবে আর সামটা হবে শুধু চলকের উপরে। কারণ দেখো যেটার সঙ্গে আই থাকবে সামেশনটা তার হবে, এটার সঙ্গে কিন্তু কোনো আই লাগানো নাই। এইটা আই লাগানো আছে, যেটা লাগানো থাকবে আই লাগানো থাকতে পারে, জে থাকতে পারে, ছোট হাতের কে থাকতে পারে, তখন সেটাকে আমরা বুঝবো যে সেটা হচ্ছে চলক। তো চলকের সাথে থাকবে সামেশন আর ধ্রুবকটা সামনে চলে আসবে। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, অথবা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সামেশন i ইকুয়াল টু 1 থেকে n a xi। এটাকে আমরা a x1 প্লাস a x2 প্লাস ডট এভাবে a xn এভাবে আমরা লিখতে পারি। দুটা ফরম্যাটে আমরা লিখতে পারি, একটা হচ্ছে এটা আর একটা এটা। তুমি যেটাই করো না কেন অ্যান্সার তোমার একই আসবে, তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটা করবা। এখানে তোমাকে কি করতে হবে, যে ধ্রুবকের সাথে চলকের মান গুণ করে নিতে হবে, তারপরে যোগ, আবার ধ্রুবকের সাথে চলকের মান গুণ করে নিয়ে যোগ করতে হবে, প্রত্যেকটাই করতে হবে। আর এখানে কি আমার ধ্রুবক এখানে থাকবে, আমি চলকের মানগুলো আগে যোগ করে নেব, কারণ সামেশন xi মানে কি জানি আমরা, যে এইখানে যতগুলো মান থাকবে তার যোগফল, যোগ করে নিয়ে ধ্রুবক দিয়ে গুণ করব।
এখন দেখো উদাহরণস্বরূপ যে কোন একটা চলক x তার মান এগুলো দেওয়া আছে এবং ধ্রুবক a = 2 দেওয়া আছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব? দেখো আমাদের এখানে কি এর মান দেওয়া আছে 2 আর xi i = 1 থেকে 4 চারটা মান দেওয়া আছে। এখানে যতগুলো মান দেওয়া থাকবে এখানে n এর মান ঠিক ততই হবে। যেহেতু আমার চারটা মান দেওয়া আছে তাহলে এই জন্য আমরা এখানে লিখছি i = 1 থেকে 4 2xi, এর মানে আমাদের 2 আছে আর xi এখানে আছে, তাহলে কি আমরা 2 সামনে নিয়ে আসলাম সামেশন xi, তাহলে 2 সামেশন xi কি x1 + x2 + x3 + x4, প্রত্যেকটা মান যোগ করতে হবে, তারপরে 2 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো আমরা প্রত্যেকটা মান বসাইছি। x1 এর মান কত? 2। এখানে আমাদের x এর যে মান এরকম করে যদি দেওয়া থাকে তাহলে প্রথমটা আমাদের x1 এর মান, দ্বিতীয়টা x2 এর মান, তৃতীয়টা x3 এর মান এবং চতুর্থটা x4 এর মান। এভাবে পর্যায়ক্রমে যতগুলো থাকবে তত x তততম মান হবে। তাহলে x1 = 2, x2 = 5, x3 = 6 আর x4 = 7। তাহলে এগুলো এখন আমরা যোগ করে নিই। দেখো এখানে যোগ করলে এটা হচ্ছে আমাদের কত? 20, 20 কে 2 দিয়ে গুণ করলে 40। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তারপরে দেখো এখন আমরা অথবা আরেকটা কি জানি, সামেশন i = 1 থেকে 4 2xi, এটার সময় আমরা কি জানি 2x1 + 2x2 + 2x3 + 2x4। দেখো এখন আমরা কি 2 এর সাথে 2 প্রথমটা 2 গুণ করি প্লাস 2 × 5 + 2 × 6 + 2 × 7। দেখো এগুলো গুণ করে যোগ করলে দেখবে আলটিমেটলি আমাদের 40 অ্যান্সার হচ্ছে। তার মানে কি আমরা যেই পদ্ধতি অবলম্বন করি না কেন আমাদের কিন্তু অ্যান্সার একই আসবে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাতে করবে, কোনো সমস্যা নেই যে এটাতে করলে নাম্বার কাটা যাবে বা আরেকটাতে করলে নাম্বার বেশি পাওয়া যাবে, এরকম কোনো ইয়ে নাই। তুমি যেই পদ্ধতিতে পারবে তুমি সেইভাবেই অঙ্কটা করবে। তো তাহলে আমরা এখানে কি শিখলাম, যে যদি একটা চলক আর একটা ধ্রুবক থাকে সেটার ক্ষেত্রে আমরা সামের ব্যবহারটা কিভাবে করব। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা নেক্সট ফরম্যাটে যাব। ফরম্যাট 3। দেখো এখানে বলছে যে কোন একটা চলক x এর n সংখ্যক মানসমূহ যথাক্রমে এত এবং a আর b দুটো ধ্রুবক। আগে আমাদের কি ছিল? একটা ধ্রুবক, এখন আমাদের ধ্রুবক দুটা, একটা হচ্ছে a এবং আরেকটা হচ্ছে b। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো এখন বলছে সামেশন i = 1 থেকে n axi ± b। এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। প্লাস থাকলে তুমি প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, যে কোনোটা থাকতে পারে, কিন্তু প্লাস মাইনাস একসঙ্গে থাকবে না। আমি এখানে প্লাস আর মাইনাস থাকতে পারে তাই একসঙ্গে লিখেছি, যে প্লাস থাকলেও যেরকম হবে মাইনাস থাকলেও একই হবে, শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। যেখানে প্লাস মাইনাস আছে প্লাসের ক্ষেত্রে শুধু প্লাস, আর যেটা মাইনাসের অঙ্ক থাকলে শুধু মাইনাস হবে। তো এরকম যদি আমাদের হয় axi + b, তাহলে আমরা সেটা সমান লিখতে পারবো কি? দেখো এটা আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে এই অংশটুকু, আর সামটা হচ্ছে বাইরে। তার মানে কি এই সামটা দুইটা যে জিনিস আছে, এই যে একটা axi আর b, এই দুটারই প্রাপ্য এই সামটা, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে প্রথম কাজ আমাদের কি? সামটাকে দুইজনকেই দিয়ে দেওয়া। তাহলে একে দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম। তো আমরা কি জানি, আমরা আগেরটাই শিখলাম সামেশন axi, এটার সময় আমরা কি লিখতে পারি? a সামেশন xi। ফরম্যাট 2 তে আমরা শিখে এসেছি প্লাস মাইনাস, এটা হচ্ছে ধ্রুবক। গত ক্লাসে আমরা শিখেছিলাম ধ্রুবকের সাম নিলে কি হবে, ওই ধ্রুবক নিজে এবং সামের কততম সাম সেটা। এখানে আমাদের n আছে, তাহলে হচ্ছে n b। সাম হচ্ছে আমাদের n পর্যন্ত, i = 1 থেকে n, সামের রেঞ্জ হচ্ছে টোটাল সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে n। তো এখানে আমাদের হবে এটা হচ্ছে ধ্রুবক, যখন কোনো চলক না থাকবে শুধু ধ্রুবক থাকবে তখন ধ্রুবকের সাম নিলে আমাদের হবে কি, যে ওই ধ্রুবক নিজে ইনটু সর্বোচ্চ যে সীমা দেওয়া থাকবে সেটা। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ কত? n, আর ধ্রুবক হচ্ছে b, এজন্য এখানে দেওয়া আছে n b। এখন দেখো এটাকে আবার আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো তাহলে এখানে আমাদের শুধু চলক কি? xi, তাহলে সামকে যদি ভাঙায় তাহলে ax1 ± b ax2 ± b a ... axn ± b।
তুমি এটাকে এইভাবেও লিখতে পারো আবার এইভাবেও লিখতে পারো। তো আমার কাছে মনে হয় প্রথমটা দিয়েই অঙ্ক করাটা সুবিধা হয়, আর এটা এসে অনেক সময় গুণ করতে হয়, এটা ভুল হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথম সূত্রটা ব্যবহার করবে, এই ধরনের অঙ্ক আসলে প্রথম সূত্রটা ব্যবহার করবে, তাহলে সুবিধা পাওয়া যাবে। এখন দেখো যে কোন চলক x এর মান দেওয়া আছে, ধ্রুবক a = 2 দেওয়া আছে আর b = 3 দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। দেখো তাহলে x এর মান, i এর মান কত, 1 থেকে 4, এর মান দেওয়া আছে 2xi প্লাস মাইনাস b এর মান দেওয়া আছে 3। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, 2 সামেশন xi প্লাস মাইনাস, দেখো n এর মান কত 4 আর b এর মান 3, এটা গুণ আকারে এখানে। তাহলে এখন দেখো 2x1 x2 ভেবে 4টা মান যোগ করতে হবে, আর এটা যদি আমরা গুণ করি তাহলে 3 4 এ 12 পেয়েছি। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 40 প্লাস মাইনাস 12, তাহলে যদি আমরা 12 যদি এখানে যোগ থাকতো তাহলে কি 12টা যোগ হতো, যোগ হলে আমাদের মান হতো কত 52, 40 এর সাথে 12 যোগ করলে 52, আর যদি বিয়োগ করি তাহলে হবে 28। তাহলে এখানে যোগ অথবা বিয়োগ যে কোনোটাই থাকতে পারে, যোগ থাকলে তুমি যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। এখন দেখো দ্বিতীয় পদ্ধতিতে, তাহলে এটা 2xi প্লাস মাইনাস 3, তাহলে প্রথমটা কি 2 × x1 প্লাস মাইনাস 3, 2 × x2 প্লাস মাইনাস 3, এভাবে আমরা এখানে 1, এটা 2, এটা 3 হবে। এটা আমার লেখায় হয়তো একটু ভুল হয়েছে, এটা 3, এটা 4। আচ্ছা এটা আমি একটু ঠিক করে দিই। আচ্ছা এখন দেখো এখানে আমাদের কি 2x1 প্লাস মাইনাস 3 প্লাস 2x2 প্লাস মাইনাস 3 প্লাস 2x3 প্লাস মাইনাস 3 প্লাস 2x4 প্লাস মাইনাস 3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এভাবে আমরা প্রথমে কি 2 এর সাথে x1 এর মানটা গুণ করে তার সঙ্গে 3 যোগ অথবা বিয়োগ এভাবে প্রত্যেকটাই করে নেব, নিয়ে আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে, যদি আমরা যোগ বোধক করি তাহলে 52 আর যদি বিয়োগ করি তাহলে 28। তাই এভাবে যদি দুইটা ধ্রুবক ও একটা চলক থাকে তাহলে আমরা সামের ব্যবহারটা এভাবেই করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। দেখো এখন আমরা নেক্সট ফরম্যাটে যাই, ফরম্যাট 4। এটাতে বলছে যে দেখো যে এখানেও আমাদের দুইটা চলক আছে এবং x এর n সংখ্যক মান আছে, কিন্তু সেটা হচ্ছে কি বের করতে হবে, আমাদের বর্গের সমষ্টি বের করতে হবে। দেখো এখানে স্কয়ার আছে, সাম আছে, তার মানে কি এটা বর্গের সমষ্টি আমাদের বের করতে হবে। তো এটা যদি আমরা করি তাহলে আমরা কি এটাকে ভাঙাই ax1 প্লাস মাইনাস b তার স্কয়ার প্লাস ax2 প্লাস মাইনাস b তার স্কয়ার প্লাস এভাবে ডট ডট axn প্লাস মাইনাস b তার স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে দেখো এইভাবে, এটা দেখো কি ভিতরে আছে, এটাকে আমরা a ধরি এটুক পুরোটাকে, আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র করা যায়। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
যেহেতু এখানে আমরা প্লাস মাইনাস দিচ্ছি, যে কোনোটা কনসিডার করব, মাইনাস হলে এখানে মাইনাস লিখবো, প্লাস হলে প্লাস লিখবো, এই জন্য আমি প্লাস মাইনাস একসঙ্গে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, এই সামটা কি সবারই প্রাপ্য। এখন আমি এই সামকে সবাইকে দিয়ে দেবো। দেখো, এটাকে যদি আমি সাম দিই, তাহলে ধ্রুবকটা সামনে আসবে আর চলকের সাথে সাম থাকবে সেটা। এখানে দেখো 2ab এটুকু হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা সামনে আসলো, চলকের সাথে সাম। আর এখানে দেখো b স্কয়ার ধ্রুবক, তাহলে ধ্রুবকের সামনে এলে হবে কি n b স্কয়ার, মানে ধ্রুবক যেটা থাকবে সেটা ওর সঙ্গে n গুণ হবে, মানে আয়ের মান যত পর্যন্ত থাকবে তার উচ্চ সীমা দিয়ে গুণ হবে। তো এখন তোমার কাছে এটা যদি সুবিধা মনে হয়, তুমি এইভাবে এই সামের ব্যবহারটা করতে পারো, অথবা এইভাবে ভাঙ্গাই নিয়েও তুমি সামের ব্যবহারটা করতে পারো। তাহলে এখন দেখো, আমরা একটা উদাহরণ নেই, যে কোনো চলক x এর এই মান দেওয়া আছে, যেখানে ধ্রুবক a = 2 ও b = 5 দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো, প্রথম নিয়ম অনুপাতে আমরা কি 2x1 + 5, আমি এখানে প্লাস কাউন্ট করেছি, মাইনাসটা নেইনি। দেখো, এখানে আমি প্লাস নিয়েছি, যদি আমি মাইনাস নিতাম তাহলে এই জায়গায় আমাদের মাইনাস হতো, তাহলে আমি প্লাস নিয়েছি, মাঝখানে সব জায়গায় প্লাস দেবো। আর এই প্লাস গুলো তো আমাদের সামেশনের কারণে, এটা কিন্তু ফিক্সড, আমাদের পরিবর্তন হবে এই জায়গায়। যদি এখানে আমার মাইনাস হতো তাহলে এটা আমি মাইনাস দিতাম, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস করতাম। যেহেতু আমার প্লাস আছে, আমি প্লাস করেছি। এটা আমার ধরো প্রশ্নে দেওয়া আছে যে এটার মান নির্ণয় করো, তাহলে আমি কি করব, 2x1 + 5 তার স্কয়ার প্লাস 2x2 + 5 তার স্কয়ার, এভাবে আমরা প্রত্যেকটা লিখে নেব। এবার কি আমাদের x এর মানগুলো আমি বসাবো। দেখো, প্রথম x1 এর মান ছিল আমাদের 18, x2 এর মান 13, x3 এর মান 20, x4 এর মান 17 এবং x5 এর মান 16। তাহলে এভাবে আমরা বসাই নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো, প্রথমটা 41, তার উপরে স্কয়ার হবে, এভাবে প্রত্যেকটার উপরে স্কয়ার, তারপরে কি স্কয়ার করে আমরা যদি যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 7557। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো। তারপরে দেখো, যে সেকেন্ড যে নিয়মটা ছিল, সেটাতে যদি আমরা অঙ্কটা করি, তাহলে কি প্রথমে আমাদের সূত্র ভাঙতে হবে, a² + 2ab + b²। তাহলে সাম দিয়ে যদি আমরা করি, তাহলে ধ্রুবকটা সামনে, চলক হচ্ছে x², তারপরে 2ab এর মান 2, b এর মান 5, সামেশন xi প্লাস b, n এর মান কত 5, আর b হচ্ছে 5 তার স্কয়ার, যেহেতু আমাদের এখানে ছিল b², এই যে এখানে দেখো b²। তাহলে এখন আমাদের কি, এটা হচ্ছে কি বর্গের সমষ্টি, মানে প্রত্যেকটা মান স্কয়ার করে করে যোগ করে নিয়ে এটার সঙ্গে গুণ করতে হবে, আর এটা কি সমষ্টি, যোগ করে নিয়ে এগুলোর সঙ্গে গুণ করতে হবে। তাহলে দেখো, এটা যদি আমরা স্কয়ার করে যোগ করি, তাহলে হচ্ছে 1438 আসছে, আর এটা শুধু যোগ করলে 84 আসতেছে। আর এটা দেখো 25 কে 5 দ্বারা গুণ করলে 125। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল অ্যান্সার আসছে হচ্ছে 7557। দেখো, আমি কিন্তু যেই নিয়মে করতেছি, আমাদের অ্যান্সার কিন্তু একই, কোনো পরিবর্তন নাই। তো তুমি যেটা পছন্দ, তোমার যেটা সহজ মনে হবে, তুমি সেইভাবে অঙ্কটা করবে। যে কঠিন ভাবে করলে করতে যেয়ে দেখা গেল তোমার কাছে অঙ্কটা তুমি মিলাইতে পারলে না, তাহলে তো নাম্বার কাটা যাবে। এর থেকে তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটাই করবে। তো এইভাবেই আমরা যে দুইটা ধ্রুবক থাকবে এবং একটি চলক, তাদের বর্গের সমষ্টি এভাবে আমরা নির্ণয় করতে পারবো। তোমরা এভাবে সহজেই বর্গের সমষ্টি নির্ণয় করতে পারবে। এখন দেখো, আমরা নেক্সট ফরম্যাটে যাই, ফরম্যাট 5। বলছে কোন চলক x এর n সংখ্যক মান সমূহ যথাক্রমে x1 x2 xn, এবং এখানে চলক হচ্ছে এই ধ্রুবক তিনটা, a b ও c, তিনটা ধ্রুবক এখানে দেওয়া আছে। এখন আমাদের দেখো, যে তিনটা ধ্রুবক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে বলছে সামেশন i = 1 থেকে xi, এটা তোমাদের ওই যে মূল নির্ণয় করার যে সূত্রটা ছিল, axi² ± bxi + c, এখান থেকে কি তোমরা b এর মান কিন্তু ক্যালকুলেট করতে, b = √, না x এর মান মূল ক্যালকুলেট করা হতো, x এর মান এটা হচ্ছে b ± √, ওই যে b
বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এরকম একটা সূত্রের সাহায্যে তোমরা কিন্তু এক্স এর মান নির্ণয় করতে। যখন আমাদের হচ্ছে মিডল টার্মের সাহায্যে কোনো মূল নির্ণয় করা না যেত তখন আমরা এই সূত্রের সাহায্যে মূল নির্ণয় করতাম। তো এরকম একটা সূত্র এখানে দেওয়া আছে, এটাকে যদি আমরা দেখো যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে কি এই সামটা সবার প্রাপ্য। ব্র্যাকেটের বাইরে যে জিনিসটা থাকে, ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে তাদের সবারই প্রাপ্য থাকে সেই জিনিসটা। তো সামেশন তাহলে কি, প্রথমে আমি সাম সবাইকে সমানভাবে দিয়ে দিই, তাহলে প্রথমটাকে সাম দিলে কি হবে, সাম ধ্রুবক সামনে আসবে সামেশন xi তার স্কয়ার প্লাস মাইনাস, পরেরটা কি ধ্রুবক সামনে আসবে সামেশন xi প্লাস মাইনাস, এটা হচ্ছে শুধুই ধ্রুবক আছে তাহলে কি হবে nc, ধ্রুবক ইনটু সামের উচ্চসীমা। তাহলে এভাবে আমরা তিনটা ধ্রুবক আর চলক থাকলে সামের ব্যবহার করতে পারবো। এখন দেখো এখানে একটা চলক x এর মান দেওয়া আছে, এখানে a ইকুয়াল টু দেওয়া আছে, b ইকুয়াল টু দেওয়া আছে এবং c ইকুয়াল টু দেওয়া আছে। a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 5 এবং c ইকুয়াল টু 10 দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারবো, তাহলে এটা আমাদের কি x এর মান আমাদের 7টা দেওয়া আছে, তাহলে i ইকুয়াল টু 1 থেকে 7, 3xi মাইনাস 5xi মাইনাস 10। দেখো এখানে প্লাস মাইনাস আছে, এখানে মাইনাসের ব্যবহার, সেজন্য এখানে শুধু মাইনাস দেওয়া হয়েছে, যদি প্লাস হতো তাহলে মাঝখানে প্লাস হতো। তাহলে প্রথমটা কি 3xi স্কয়ার মাইনাস 5 সামেশন xi মাইনাস 7 ইনটু c এর মান হচ্ছে 10 আর n এর মান হচ্ছে আমাদের 7। এখন দেখো প্রথমটা কি হবে, তাহলে 3 এটা কি স্কয়ার করে করে যোগ, তাহলে x1 স্কয়ার এভাবে x7 স্কয়ার করে, তারপরে মাইনাস 5 সামেশন xi, তাহলে কি সবগুলো যোগ করতে হবে, মাইনাস 7 10 70। এখন দেখো এটা যদি আমরা স্কয়ার করে করে যোগ করি তাহলে আসে 2779, যেটাকে আমরা 3 দ্বারা গুণ করব, মাইনাস 5, এটা যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আসে 133 মাইনাস 70। তাহলে এখন দেখো আমাদের ফাইনাল অ্যান্সার আসছে 7602। এভাবে তোমরা এই অঙ্কটা সহজে ক্যালকুলেট করবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে আমাদের বোর্ড পরীক্ষায়। আশা করি তোমরা তিনটা ধ্রুবক এবং চলক থাকলেও কিভাবে সামের ব্যবহার করবে এটা শিখেছো। বাসায় বই দেখে আরো কিছু প্র্যাকটিস করবে, দেখবে আরো সহজ হয়ে যাবে। এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু যোগ বিয়োগ আর স্কয়ার করা ছাড়া কিন্তু কিছুই নেই। তোমরা অতীব সহজে এই অধ্যায়ের অঙ্কগুলো করবে এবং এই অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু একটা করে অঙ্ক আসে সৃজনশীল, পুরো অ্যাকসেপ্ট সৃজনশীল অঙ্ক আসে। দেখো এখন আমরা নেক্সট ফরম্যাটে যাই। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। এই অঙ্কটা করলেই আমাদের এই অধ্যায়টা ক্লোজ হয়ে যাবে। তো এখানে দেখো ফরম্যাট 6 যেটা বলছে মূল ও মাপনীর প্রভাব পরীক্ষা। আমরা কিন্তু আগে মূল আর মাপনী কি সেটা কিন্তু পড়েছি, তোমাদেরকে পড়াইছি যে মূল কি আর মাপনী কি। দেখো মূল ও মাপনীর পরিবর্তিত নতুন চলক আমরা কি জানি, ui ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই c। এখানে a হচ্ছে আমাদের অরিজিনাল চলক এই xi, আর a হচ্ছে মূল আর c হচ্ছে মাপনী। কারণ আমরা পড়েছিলাম কি যে চলকের প্রতিটি মান হতে যে মানটি যোগ বা বিয়োগ করা হয় তাকে মূল বলা হয়, আর যে মানটি গুণ বা ভাগ করা হয় তাকে মাপনী বলা হয়। যেহেতু অরিজিনাল চলকের কিছুটা পরিবর্তন করে আমরা আরেকটা চলক তৈরি করছি, নতুন চলক, এজন্য সেটাকে আমরা নতুন ভাবে নামকরণ করছি, সেটাকে আমরা বলছি ইউআই। আবার অনেক সময় বইয়ে দেখবার ডিআইও লেখা থাকতে পারে, তো তুমি যেটাই দাও কোনো সমস্যা নেই, ডিআইও দিতে পারো ইউআইও দিতে পারো। এখন দেখো আমরা একটা অঙ্ক করে কিভাবে বুঝবো যে এখানে মূল আর মাপনীর প্রভাব আছে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো বলছে একটি কলেজের রসায়ন ব্যবহারিক পরীক্ষায় লবণ শনাক্তকরণ পরীক্ষণের জন্য প্রদত্ত প্রাপ্ত লবণের পরিমাণ দেওয়া আছে। এই যে লবণের পরিমাণ, এই লবণের পরিমাণটা কি হচ্ছে আমাদের এক্স এর মান। বলছে প্রদত্ত লবণের পরিমাপের উপর মূল ও মাপনীর প্রভাব আছে কিনা যাচাই করতে হবে। এখন দেখো যে আমরা ধরে নিই যে প্রাপ্ত লবণের পরিমাপের চলক হচ্ছে xi, যেটার মান হচ্ছে এইগুলো x1 10, x2 13, x3 16, x4 19, x5 22, x6 হচ্ছে 25 আর x7 হচ্ছে 28। এটা আমাদের x এর মান। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে
মূল আর মাপনীর প্রভাব আছে কিনা সেটা যাচাই করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের যে চলকটা অরিজিনাল চলক দেওয়া আছে তার গড় নির্ণয় করা। তাহলে আমাদের গড়ের সূত্র কি ছিল? গড়ের সূত্র ছিল x বার ইকুয়াল টু সামেশন xi, এই সামেশন xi এর সাথে ডিভাইডেড বাই 7। মানে আমাদের যতগুলো মান থাকবে সেই মানগুলোকে আমরা যোগ করব, যোগ করে যতগুলো মান থাকবে তততম পদ দ্বারা ভাগ করব। তাহলে এখন দেখো আমাদের x এর মান কয়টা? 7টা। তাহলে এই যে 7টা মান আমরা উপরে যোগ করেছি, করে 7 দ্বারা ভাগ করেছি। ভাগ করলে আমাদের মান আসছে কত? 19। তাহলে আমাদের অরিজিনাল যে চলক দেওয়া ছিল তার গড় হচ্ছে 19। এখন আমাদের কি করতে হবে? মূল আর মাপনীর পরিবর্তন করে নতুন চলক তৈরি করতে হবে। দেখো ধরি যে নতুন চলক ui যেটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই c। এখন আমি a আর b ক্যালকুলেট করে নেব। দেখো এখানে আমাদের বলছে মাপনী c ইকুয়াল টু সাধারণ অন্তর দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এখন দেখো আগের স্লাইডে আমাদের যেখানে x এর মান দেওয়া ছিল সেখানে একবার দেখে আসি। দেখো এখানে প্রথম মান ছিল 10, দ্বিতীয় মান ছিল 13। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 13 মাইনাস 10 এটা ইকুয়াল টু হবে আমাদের কত? 3। তাহলে দেখো আমাদের স্থির মান কত? 3। আর মূল a ইকুয়াল টু বলছে প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর। প্রথম পদ ছিল কত আমাদের? 10 আর সাধারণ অন্তর বের হয়েছে 3, তাহলে হচ্ছে 7। তাহলে a ইকুয়াল টু আমাদের 7 আর c ইকুয়াল টু 3, এটা আমরা বসাইছি। এখন আমাদের কি হবে? x এর মান থেকে এই মানগুলো এই মানটা মূল বিয়োগ করব এবং মাপনী দিয়ে ভাগ করব। তাহলে আমাদের নতুন যে চলক u এর মানগুলো কি কি হবে দেখো। দেখো u1 এর মান কত? 1। কিভাবে? দেখো প্রথম x1 এর মান কত ছিল? 10। 10 থেকে 7 বাদ দিলে কত? 3। তাহলে 3/3 কাটাকাটি করলে 1। x2 এর মান কত ছিল? 13। 13 থেকে 7 বাদ দিলে কত হবে? 6। 6 এর সাথে 13, তাহলে 3 দিয়ে ভাগ করলে 2। এভাবে তারপরে x3 এর মান বসাবা, x4, x5, x6, x7 এভাবে বসালে আমরা u1, u2, u3, u4, u5, u6, u7 এভাবে আমরা 7টা নতুন মান পাবো। দেখো এখানে আমাদের 7টা যে নতুন মান আছে সেগুলো দেখো 1 থেকে 7 পর্যন্ত। তাহলে কি এই মানটা কিন্তু আমাদের হিসাব করা অনেক সহজ হবে। তো মূল আর মাপনের পরিবর্তনের উদ্দেশ্যই হলো যে মানগুলো যাতে হিসাবে সহজতর হয় সেইভাবে পরিণত করা। এখন দেখো আমাদের নতুন চলকের গড় যেটা হচ্ছে d বার, এটা ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 থেকে 7 di ডিভাইডেড বাই 7 সামেশন di ডিভাইডেড বাই 7, এই সামটা di এর সঙ্গে ডিভাইডেড বাই 7। তাহলে এখন কি আমরা 7টা মান যোগ করব, এই যে 1 থেকে 7 পর্যন্ত যোগ করে 7 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মান আসছে 4। আবার এখানে দেখো আমরা যেহেতু এটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যার একটা সিরিজ চলে আসছে, মানে ন্যাচারাল নাম্বারের সিরিজ, তাহলে এটার গড় নির্ণয়ের সময় আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারি যে যখন আমাদের একটা ন্যাচারাল নাম্বারের সিরিজ চলে আসে যে 1 থেকে প্রত্যেকটা মানই আছে, দেখো 1 থেকে 7 পর্যন্ত, তাহলে এখানে আমাদের n এর মান কত? 7, মানে সর্বোচ্চ মান n কয়টা? 1 2 3 4 5 6, সর্বোচ্চ মান হচ্ছে 7। তাহলে এখানে কিন্তু আমরা ন্যাচারাল নাম্বারের সিরিজের যে সমষ্টির সূত্র আছে সেটা দিয়েও গড় বের করতে পারি, যেটা হচ্ছে n+1/2। দেখো যদি আমি এই সূত্রটাও করতাম n+1/2, n এর মান কত আমাদের? 7, তার সাথে +1, তার মানে কত? 8। 8 কে 2 দিয়ে ভাগ করলেও 4, এটা দিয়েও করতে পারি, আবার আমরা ওটা দিয়েও করতে পারতাম। তো এখন দেখো আমাদের অরিজিনাল চলকের গড় বের হয়েছিল 19, নতুন চলকের গড় বের হচ্ছে 4। তাহলে এখানে আমরা কি বলতে পারি? বলছে এখানে দেখা যাচ্ছে যে চলক x এর গড় হচ্ছে 19 এবং নতুন চলকের গড় হচ্ছে 4। তাহলে কি দুটো গড় আলাদা, তাই না? তাহলে কি হচ্ছে? মূল আর মাপনের পরিবর্তনের ফলে কি গড়েরও পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে মূল অর্থাৎ মূল ও মাপনের প্রভাবের ফলে গাণিতিক গড় ভিন্ন হয়। তার মানে কি যখন আমাদের মূল আর মাপনী পরিবর্তন করতেছি না তখন আমাদের এক ধরনের গড় আসছে, আর যখন পরিবর্তন করছি তখন আমাদের অন্য গড় আসছে। তাহলে কি এদের ভিতরে মূল আর মাপনীর প্রভাব আছে? আর যদি এরকম হতো যে আমাদের অরিজিনাল চলকের গড়ও যা বের হয়েছে,
মূল আর মাপনিক পরিবর্তনের ফলেও সেই একই গড় বের হয়েছে। অরিজিনাল চলকের আমাদের 19 ছিল, যদি আমি মূল আর মাপনী পরিবর্তন করেও যদি 19 পাইতাম তাহলে আমরা এখানে বলতাম কি যে এখানে আমাদের মূল আর মাপনীর পরিবর্তনের কোনো প্রভাব নেই। যেহেতু আমরা একই পাই নাই তাহলে আমরা কি বলবো, এখানে মূল আর মাপনীর প্রভাব আছে। তো তাহলে আমরা বলবো যে অর্থাৎ মূল আর মাপনীর প্রভাবের ফলে গাণিতিক গড় ভিন্ন হয়। সুতরাং রসায়ন ব্যবহারিক পরীক্ষায় লবণ শনাক্তকরণ পরীক্ষণের জন্য প্রদত্ত প্রাপ্ত লবণের পরিমাপের উপর মূল ও মাপনীর প্রভাব বিদ্যমান। তো এভাবেই তোমার একটা যদি তথ্য দেওয়া থাকে এবং সেখান থেকে তোমাকে বলে মূল আর মাপনীর প্রভাব আছে কিনা সেটা যাচাই করো বা মন্তব্য করো, তাহলে তোমাকে কি করতে হবে, এরকম করে প্রথমে তোমার অরিজিনাল চলকের গড় বের করে নিতে হবে, তারপরে নতুন যে চলক মূল আর মাপনী পরিবর্তন করার পরে যেটা আসবে সেটার গড় বের করে দুটোর মধ্যে মিলায়ে দেখতে হবে যে দুটো একই না ভিন্ন। যদি একই হয় তাহলে মূল আর মাপনীর কোনো প্রভাব নেই, আর যদি ভিন্ন হয় তাহলে আমরা বলবো মূল আর মাপনীর প্রভাব বিদ্যমান। এইভাবেই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই পর্যন্তই ক্লাস নিচ্ছি, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।